আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য প্রতিরোধ আন্দোলন হামাসের নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহারের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। যদিও এতদিন যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল, তবে হামাস এই ব্যাপারে নমনীয় না হওয়ায় নতুন চিন্তা করছে ট্রাম্প প্রশাসন। গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবি আল জাদিদ। গণমাধ্যমটির বরাতে মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বলেছে, আরব ও মিশর সূত্র জানিয়েছে মার্কিন সরকার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পূর্ব শর্ত হিসেবে হামাসের নিরস্ত্রীকরণের দীর্ঘদিনের দাবি থেকে সরে আসতে প্রস্তুত। সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় জড়িত ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা পরিবর্তিত অবস্থানের উপর ভিত্তি করে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। একযোগে সব ইসরায়েলি বন্দীর মুক্তি নিশ্চিত করতে মার্কিন তরফে হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে ছাড় দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সূত্রগুলো জানায়, ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনের কারণ হল মার্কিন প্রেসিডেন্ট তার সহযোগীদের কাছ থেকে এমন নিশ্চয়তা পেয়েছেন যে গাজায় বন্দী ইসরায়েলিদের বাঁচাতে কোনো সামরিক বিকল্প সহায়তা করবে না। তাছাড়া মার্কিন কর্মকর্তাদের মধ্যে ধীরে ধীরে এই ধারণা পোক্ত হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রশাসন এবং ট্রাম্পের উপর অতিমাত্রায় কর্তৃত্ববাদী এবং প্রতারণামূলক আচরণের আশ্রয় নিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন ইসরায়েলি এইডেন আলেকজান্ডারকে বন্দিদশা থেকে মুক্তি দিয়েছে হামাস। তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য। সোমবার এইডেনকে মুক্তি দেওয়ার বিষয়ে নিশ্চিত করেছে হামাস। সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, এইমাত্র আল কাসাম ব্রিগেডস জায়নবাদী সেনা সদস্য ও মার্কিন নাগরিক এইডেন আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে। একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাসের যোগাযোগের পর তাকে মুক্তি দেওয়া হলো। হামাসের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন একটি সূত্র জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে রেড ক্রসের হাতে এইডেনকে তুলে দেওয়া হয়। পরে তার ইসরায়েলে পৌঁছানোর খবর নিশ্চিত করেন ইসরায়েলি কর্মকর্তারা। যুদ্ধবিরতির জন্য হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করছে এমন তথ্য সামনে আসার পর এইডেনকে মুক্তি দেওয়া হলো। মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। এইডেন আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত অ্যাডাম বয়লার বলেছিলেন, মুক্তির এই উদ্যোগ একটি ইতিবাচক অগ্রগতি। অপর 4 মার্কিন বন্দীর লাশ ফেরত দেওয়ার জন্য হামাসের প্রতি আহ্বান জানান তিনি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েলি হিসাব অনুযায়ী ওই হামলায় প্রায় 1200 জন নিহত হন। এছাড়া 251 জনকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়। 58 জন এখনও গাজায় বন্দী রয়েছেন, যাদের মধ্যে 34 জনই মারা গেছেন বলে জানা গেছে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে সরাসরি যুদ্ধ অপরাধ আখ্যা দিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান মোশে ইয়ালন। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সেনাপ্রধান ইয়াল জামিরের তীব্র সমালোচনা করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটকে দেয়া সাক্ষাৎকারে মোশে বলেন, বর্তমান সেনাপ্রধান তার সেনাদের গাজায় যুদ্ধ অপরাধ করতে পাঠাচ্ছেন এবং ইসরায়েলি সরকার ইহুদি নৈতিকতা থেকে বিচ্যুত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সাবেক এই সেনাপ্রধান বলেন, আপনি সেনাদের যুদ্ধ অপরাধ করতে গাজায় পাঠাচ্ছেন। তার অভিযোগ, ইসরায়েল হামাসের কাছে বন্দীদের ভাগ্য ছেড়ে দিয়ে গাজায় জাতিগত নিধন অভিযান চালাচ্ছে। মোশে 2013 থেকে 2016 সাল পর্যন্ত নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দেশটির সেনাবাহিনীর বর্তমান প্রধান ইয়াল জামিরকে আক্রমণ করে বলেন, তিনি সব অবৈধ আদেশ মেনে নিয়ে তার অধীনস্থ সেনাদের যুদ্ধ অপরাধ করতে নির্দেশ দিচ্ছেন। ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গাভিরের গাজা দখল ও ফিলিস্তিনি জনগণকে সেখান থেকে সরিয়ে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করে ইয়ালন বলেন, জাতিগত নিধন, স্থানান্তর, নির্বাসন যাই বলুন, এটা স্পষ্ট যুদ্ধ অপরাধ। নেতানিয়াহুর বিরুদ্ধে অহেতুক যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ তুলে তিনি বলেন, এই যুদ্ধ 19 মাস ধরে চলছে, যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ যুদ্ধ। আর প্রধানমন্ত্রী যা করছেন তা কেবল নিজের ক্ষমতা ধরে রাখার চেষ্টাই করছেন। এখানে ইসরায়েলিদের কোনো স্বার্থ নেই। তিনি নেতানিয়াহুকে প্রশ্ন করেন, আপনি সেনাদের যুদ্ধ অপরাধ করতে পাঠাচ্ছেন আর আপনি বলছেন আপনি শান্তিতে ঘুমান। অপরাধের এত বড় দায় কাঁধে নিয়ে আপনি নিশ্চিন্তভাবে ঘুমান কিভাবে? ইয়ালনের স্পষ্ট বার্তা, এই সরকার আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এটি বদলানো এখন সময়ের দাবি। গাজায় যুদ্ধ অপরাধের কারণে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্তের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত, তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে কথিত যুদ্ধ অপরাধ তদন্তের প্রক্রিয়াও স্থগিত রাখার অনুরোধ করেছে ইসরায়েল। রোববার রাতে আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত একাধিক নথিতে এই তথ্য উঠে এসেছে। নথিগুলোতে দেখা যায়, 9 মে ইসরায়েলের উপ অ্যাটর্নি জেনারেল গিলাদ নোয়াম স্বাক্ষরিত একটি আবেদনে আদালতের বিচারকদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার এবং
এবং তদন্ত বন্ধের নির্দেশ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। 2023 সালের 21 নভেম্বর গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গালান্তের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে আইসিসি। একই দিনে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে দেইফের মৃত্যুর ব্যাপারে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ায় তার পরোয়ানা বাতিল করা হয়। গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় আরও 39 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাছাড়া মঙ্গলবার সকালে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে বোমা নিক্ষেপ করে ইসরায়েল। এতে হাসান এসলাহ নামে এক সাংবাদিক নিহত হন। এর মাধ্যমে গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়ালো 215-তে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে 52,862 জনে পৌঁছেছে। বিবৃতিতে বলা হয়, গত 24 ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও 94 জন আহত হয়েছেন। এর মধ্যে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে 1,19,648 জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও ইসরায়েলি সেনাদের বাধার কারণে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতের প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী হচ্ছেন মোদী। সোমবার জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত কেবল দেশ নয়, বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে। তারা কানাডায় গিয়েও শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করছে। খাজা আসিফ বলেন, এই সংকটে পাকিস্তান কূটনৈতিক, সামরিক ও মনস্তাত্ত্বিক সব দিক থেকেই সাফল্য পেয়েছে। তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার হলেও ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের ভেতরে অস্থিতিশীল সৃষ্টির জন্য নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোকে সহায়তা দিয়ে এসেছে। মোদীর সম্প্রতি টেলিভিশনে দেওয়া এক ভাষণের প্রসঙ্গ টেনে খাজা আসিফ বলেন, মোদীর কথাবার্তায় পরাজয়ের ছাপ স্পষ্ট। কাশ্মীর ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা এখনও খোলা আছে, এই স্বীকারোক্তি মোদীর পক্ষ থেকে এসেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতের মোদীর জনপ্রিয়তা কমছে এবং সাধারণ মানুষ এখন তার বিরুদ্ধে সরব হচ্ছে। তিনি নিশ্চিত করেন, ভবিষ্যতে যে কোনো সংলাপে কাশ্মীর সহ সব মৌলিক ইস্যু জোরালোভাবে তুলে ধরবে পাকিস্তান। আসিফ অভিযোগ করেন, পূর্ব সীমান্তে সরাসরি যুদ্ধ চালানোর পাশাপাশি পশ্চিম সীমান্তে ভারতের মদতপুষ্ট গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান এবং বেলুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের নাশকতা চালিয়ে যাচ্ছে। খাজা আসিফ জানান, 10ই মে পাকিস্তান যখন পাল্টা সামরিক অভিযান শুরু করে এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানে, তখন ভারত সংকটের গভীরতা উপলব্ধি করে দ্রুত 5টি দেশের কাছে যুদ্ধবিরতির জন্য সহায়তা কামনা করে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, ভারত যদি সমতার ভিত্তিতে আলোচনা করতে চায় তাহলে পাকিস্তান প্রস্তুত। সাম্প্রতিক উত্তেজনায় পাক সেনাদের বীরত্ব এবং ভারতীয়দের ভীরুতার কথা তুলে ধরে তিনি বলেন, পাইলটদের সাহস না থাকলে রাফালে যুদ্ধবিমান দিয়েও কিচ্ছু হবে না। সোমবার হাম নিউজের টকশো ফয়সালা আপকা অনুষ্ঠানে ইসাক দার স্পষ্ট করেন, পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়কে আগেই জানিয়েছিল তারা প্রথমে সংঘর্ষ শুরু করবেন না, কিন্তু আক্রমণ হলে কঠিন জবাব দেবেন। ভারত গত 9 মে গুরুতর ভুল করেছিল আর আমরা এর উপযুক্ত জবাব দিয়েছি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় সামরিক শক্তির দাবিকে গুরুত্ব না দিয়ে বলেন, শুধু রাফালে যুদ্ধবিমান থাকলেই হবে না, পাইলটের সাহস না থাকলে কিছুই হয় না। ভারত আঞ্চলিক আধিপত্য দেখাতে চাইলেও শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে পাকিস্তান আঞ্চলিক কৌশলগত সুবিধাজনক অবস্থায় রয়েছে। আমাদের সাহসী সেনারা জানেন কিভাবে দেশের সম্মান রক্ষা করতে হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।